গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি শুভদীপ, গল্পের তরীর একজন মাল্লা। গল্পের তরীতে আপনারা নিয়মিত ভেসে চলেন ভিন্ন ভিন্ন যাত্রার উদ্দেশ্যে। কখনো ভয়, কখনো রহস্য, কখনো প্রেম, আবার কখনো বা কল্পবিজ্ঞান। এছাড়াও আরো কত গন্তব্যে পৌঁছে গিয়েছে গল্পের তরী আপনাদের সাথে নিয়ে। এইবারে আমরা যাব ডক্টর অসীম শীলের দাঁড়ে ভর করে মিস্টার আর মিসেস দলপতির জীবনে উঁকি মারতে, যেখানে হয়তো পাওয়া যাবে মানবিক কিছু মূল্যবোধ, জীবনের আসল উদ্দেশ্য। লেখকের জন্ম 24 পরগনার গোবরডাঙ্গায়, ডাক্তারি পাঠ কলকাতা, আলিগড়, মাদুরাই আর লন্ডনে। চোখের চিকিৎসা এবং জনস্বাস্থ্য দুটো বিষয়ে প্রশিক্ষণের সুবাদে বৃহত্তর ক্ষেত্রে বিচিত্র ধরনের কাজ করতে হয় তাকে, তাই বিভিন্ন মানুষের সান্নিধ্য লাভের সুযোগ হয়ে যায়। সেসব অভিজ্ঞতার মধ্য দিয়েই বিভিন্ন গল্প জন্ম নিয়েছে। তারই মধ্যে একটি সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প বিদেশ যাত্রা। অভিনয় থাকছেন ডক্টর সোহিনী ঘোষ, অর্ণব ব্যানার্জি, পৃথ্বীরাজ চৌধুরী এবং মিসেস সুমিতা মুখার্জি। গল্প পাঠে সৌপর্ণ, পরিচালনায় পৃথ্বীরাজ। তাহলে নোঙর তুলে দিই, ভাসিয়ে দিই পাল। যাত্রা শুরু হোক ডক্টর অসীম শীলের বিদেশ যাত্রার উদ্দেশ্যে। বেশ কিছু বছর আগের একটা স্মৃতি মনে পড়ে। কলকাতা বিমানবন্দরের নতুন অট্টালিকা তখনও তৈরি হয়নি। পুরনো টার্মিনালে সকালবেলা পৌঁছলাম। দুর্গাপূজা আর দীপাবলির মাঝামাঝি কোনো একটা দিনে আমার চণ্ডীগড় যাবার ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি গিয়ে আবার একটা অন্য ফ্লাইট ধরতে হবে। একতলা চেক ইন কাউন্টারে লাইনে দাঁড়ালাম। অপেক্ষা করতে করতে দেখলাম আমার ঠিক সামনের ভদ্রলোক ভদ্রমহিলার বেশ সময় লাগছে। দুজনেরই বয়স হয়েছে, হাতে কাগজের গোছা এবং নীল রঙের ভারতীয় পাসপোর্ট। বুঝলাম বিদেশে যাচ্ছেন। ভদ্রলোক শান্তই আছেন, কিন্তু ভদ্রমহিলা বেশ উৎকণ্ঠিত। কাগজপত্র সামলাতে পারছেন না। মনে হলো দিল্লিতে গিয়ে উড়োজাহাজ বদলটা নিয়ে দুশ্চিন্তাটা বেশি। ম্যাডাম, পেপারস প্লিজ। বাচ্চা, কি বললে? ওই কাগজ গুলান চাইছে গা। ও হরি, কোন কাগজটা দিব বলো তো? এইসব ঝুট ঝামেলায় আমায় কেন এগিয়ে দাও বলো দেখি। শুনেছেন নতুন টার্মিনাল নাকি খুব বড়, অনেক হাঁটতে হবে। ইমিগ্রেশন বিষয়টার সাথেও কোনো পরিচয় নেই। ইংরেজি বা হিন্দিতে প্রশ্ন করলেও কিছু উত্তর দেবার ক্ষমতা নেই। এয়ার ইন্ডিয়ার কর্মী ভদ্রলোক যথাসাধ্য বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছেন, তবুও চিন্তা কমে না। শতপ্রণোদিত হয়ে আমি বললাম, চলুন, দিল্লিতে আমি সাহায্য করে দেবো, আমার হাতে সময় আছে। এখন বোর্ডিং পাসটা নিয়ে নিন। হ্যাঁ, সাহায্য করবে বাবা? বাচ্চাইলে গো, বাচ্চাইলে। হয়তো ছেলের বয়সী বলে ভরসা করলেন। আমিও বোর্ডিং পাস নিয়ে ওনাদের নিয়ে এগোতে থাকলাম। উপরে উঠে একটা পছন্দ মতো জায়গা দেখে তিনজনে বসা গেল। একটু বসুন, আমি একটু বইয়ের দোকান থেকে আসছি। কোথা যাবে বাবা? পালিয়ে যাওনি যেন? না না, এক্ষুনি আসছি। পালাবো কোথায়? যে কটা বাংলা খবরের কাগজ পেলাম সব কটা ওনাদের জন্য কিনলাম। এই নিন, পথে যেতে যেতে মাঝে মাঝে পড়বেন, আর বিদেশে গিয়ে ছেলেকে পড়তে দেবেন, ওরও ভালো লাগবে। খুব ভালো কাজ করলিয়ে বাবা। আচ্ছা, কোথায় যাবেন? ছেলে হাইডেলবার্গে থাকে, ফ্রাঙ্কফুর্ট থেকে এসে আমাদের নিয়ে যাবে। নাতির অন্নপ্রাশন দেশে করার ইচ্ছা ছিল, কিন্তু ওদের ছুটি নাই, আসতে পারবে না, তাই আমরা যাচ্ছি। এবার মাসিমা মুখ খুললেন। তা বিদেশে থাকিস, বিদেশেই থাক না বাবা। যখন আসতে পারবি তখন জমির চালের ভাত তোর বেটার মুখে খাইয়ে দেব খন। বুড়া বুড়িটাকে টান্না কেন বলো দেখি? তুমি চাল কিছুটা নাওনি, নেবে বলেছিলে যে। অভিমান ভরা উত্তর এলো। হ্যাঁ আছে তো, সুটকেসে এক কৌটা। দেখো দেখি এসব জুতা পরা যায়? এগুলো নাকি এদেশে গেলে পরতে হবে। মাসিমা সাদা স্পোর্টস শু পা থেকে খুলে সাময়িক স্বস্তি পান।
ভিতরে সাদা মোজা, আলতার দাগে লাল। মনে মনে ভাবলাম, বিদেশে সিকিউরিটি চেকের সময় বিপদে যেন না পড়েন। এরা তো আর আলতা চেনেন না। শুভ কাজে যাচ্ছেন, আলতা ছাড়া আর সাজ সম্পূর্ণ হয়? বাম হাতের বুড়ো আঙুলেও আলতার দাগ। এই কাগজ লাগবে, ওই পোশাক লাগবে, আর পারিনে বাপু একেবারে পাগল করে দিল সব। এত ভাববেন না মাসিমা, অনেক ছেলে মেয়ের মায়েরাই আপনার মতন বিদেশে যাচ্ছেন। সব ঠিক হয়ে যাবে। আর বলুনি, আমি কলকাতায় গিয়া 2 দিন থাকতে পারি না বড় ছেলের বাড়িতে। এ তো আবার অন্য দেশ। আপনার ছেলে কত গুণী, তাই না? আপনার কত আনন্দ। কি জানি বাবা, যতদিন কেসিয়ারি স্কুলে পড়েছে ততদিন আমার কাছেই ছিল। বদমাইশিটা করলেও পড়াশোনাটা মন দিয়ে করতে বটে। তারপর কোথায় কি সব পড়েছি অত বাবা সব মনে নাই আমার। আপনাদের কেশিয়ারিতে বাড়ি? ওখানে তো আমি গেছি। ও তাই? তা কাকে চেনো বলো? ওই বাঘান্তির মনোজ বাবু। ও গবুদা, আমাদের খুব চেনা গো, আমার ভাসুরের বোন তো হয় গো। আচ্ছা, তাহলে তো আপনি চেনা মানুষ। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো দেখি, ওই দেশে নাকি শীতকালে প্যান্ট পরতে হবে, তাই? না, বাড়ির মধ্যে তো হিটার চলে, ঠান্ডা লাগে না। বাইরে যখন বরফ পড়ে তখন শাড়ির বদলে প্যান্ট পরলে হাঁটতে সুবিধা হয়। কে বাইরে যাবে? কেন যাবেন না? নতুন দেশ দেখবেন না? কি দেখবো বলো দেখি, কেন যে 3 মাস থাকার ব্যবস্থা করলো কে জানে। একবার যান, সব দেখবেন ঠিক হয়ে গেছে। এবার মুখ ফেরালেন স্বামীর দিকে। শ্রী সুকুমার দলপতি তখন মন দিয়ে সংবাদপত্র পড়ছিলেন। জিজ্ঞাসা করলেন, আগো দামোদরকে সব বুঝিয়ে এইছে তো? কালী পূজার আগে উঠোন গোয়াল ভালো করে পরিষ্কার করে নিকবে তো? প্রদীপগুলো সব কোথায় গুছিয়ে রাখা আছে কমলার মা জানিয়ে তো? কি জানে বাবা, বাঁধনাটা ঠিকঠাক মিটলে হয় এবার। আবার ঘরের চিন্তা। বাড়ির সবই তো পুরাতন লোক, 3টা মাস সামলে নিতে পারবে না। আর গৌরী দাসী আছে তো। কে জানে পারবে কিনা। সারাদিন ওদের পিছনে লেগে থাকার কাজটা আমাকেই তো করতে হয় না? গরুটারও বাচ্চা হবে। ছেলের কাছে যাচ্ছ, নাতিটাকে প্রথম দেখবে, আনন্দ করো তো। আমার চাইতে তোমাকে দেখলে তোমার ছানা বেশি খুশি হবে। ছোট্টটার পেছনে তুমি কি পরিমাণ চেঁচাতে মনে পড়ে? চিচাতাম তো কি হয়েছে, মায়ের ওরকম করেই থাকে। ওরা ওদের মতন ভালো থাক, যাওয়া তো কদিনের জন্য, তারপর ফিরে এসে গাছপালাগুলোকে আস্ত দেখলে হয়। এবার সুকুমার বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই বাঁধনাটা কি? বাঁধনা একটা পরব, দীপাবলির পরে হয়। তা তোমার দেশ কোথায়? 24 পরগনা। ওই জন্য জানো না? ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া গেলেই দেখতে পাবে। এদিন গরুগুলোকে সিন্দুর, ধানের শীষ আর মালা পরিয়ে সাজানো হয়। লাঙল, মই, জোয়াল এসব চাষের যন্ত্রপাতি ধুইয়ে মুছিয়ে সিঁদুর লাগিয়ে পূজা করা হয়। ছেলে ছোকরারা বাজনা বাজিয়ে আনন্দ করে, গরুকে খেলিয়ে মজা পায়। বলতে পারো এটা এটা কৃষির পূজা। একবার আমাদের দেশে এসে দেখে যেও। আমার বাম দিকে এক বৃদ্ধ দম্পতি ছিলেন। বিমানের জন্য অপেক্ষা করার সময় ওরা যে আমাদের কথোপকথন শুনছিলেন তা জানতাম না। এরা শহুরে দম্পতি, সল্ট লেকে থাকেন। সন্তানরা প্রবাসে, এখন দিল্লি যাচ্ছেন। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচিত এরা? না না, এখনই পরিচয় হলো। খুব সহজ সরল মানুষ দুজনে, তাই না? ভদ্রমহিলার মন পড়ে রয়েছে দেশের ঘরে। বিদেশে যে যাচ্ছেন তার কোনো আনন্দ বা উচ্ছ্বাসের চিহ্ন মাত্র নেই।
ওনার স্ত্রী বললেন, মায়ের অভিমানটা বুঝতে পারলে না? ছোট ছেলের প্রসঙ্গে কিন্তু একটাও কথা উচ্চারণ করলেন না। তা বটে, তবুও গাছপালা, গৃহপালিত জীব, গাঁয়ের মানুষ এসব নিয়ে মাটির কাছাকাছি ভালোই আছেন। একটা দীর্ঘশ্বাস পড়ল। তাতে এক অব্যক্ত মন লুকিয়ে আছে। বিমান দিল্লি পৌঁছল। আমার প্রতিশ্রুতির দায়িত্ব আছে। মাথার উপর থেকে দলপতি দম্পতির ট্রলি দুটো আমিই নামালাম। বাক্সের গায়ে বড় বড় করে লেখা সুধারানী দলপতি আর সুকুমার দলপতি। Good afternoon, passengers. This is the pre-boarding announcement for Flight 89B. We are now inviting those passengers with small children and any passengers requiring special assistance to begin boarding at this time. Please have your boarding pass and identification ready. Regular boarding will begin in approximately 10 minutes' time. Thank you. আস্তে আস্তে হেঁটে এরোবিজের শেষ গেটে পৌঁছতেই একজন জিজ্ঞাসা করলেন, এনি প্যাসেঞ্জার ফর ফ্র্যাঙ্কফুর্ট? এই তো মাসিমা, আপনাদের নেবার জন্য লোক অপেক্ষা করছে, আর চিন্তা নেই। ভদ্রলোক বোর্ডিং পাস ও পাসপোর্ট মিলিয়ে নিলেন। ওনাকে অনুরোধ করলাম যেন ওদের কোনো অসুবিধা না হয়। উনিও আশ্বস্ত করলেন। এবার আসি তাহলে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কিসিয়াটিতে আমাদের বাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, একা নয়, বৌমাটিকেও সঙ্গে করে নিয়ে এসো, কেমন? গল্ফ কার্ট এলো। ওনারা গিয়ে বসলেন। ধীর গতিতে গাড়িটা এগিয়ে চলল। দেখলাম দলপতি বাবুর ট্রলি ব্যাগের চাকার কাছে লেগে আছে মাকড়সার জাল, আর তাতে আটকে আছে দুটো ধান। তারাও চলল বিদেশে। যদি কারো চোখে না পড়ে হয়তোবা আবার ফেরত আসবে। ফিরেই আসুক, মেদিনীপুরের ধান জার্মানিতে ফলবে না। জন্মভূমির টান বড় টান। বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় উপন্যাসের শেষ পরিচ্ছদে এই লাইনটি লিখেছিলেন। নিজের মাটির প্রতি যে ভালোবাসা, টান, আর তার থেকে দূরে চলে যাওয়া নিজের আরেক শিকড়ের প্রতি অভিমান, দুটোই অস্বীকার করা যায় না। শুনছিলেন ডক্টর অসীম শীলের লেখা বিদেশ যাত্রা। গল্প পাঠে সৌপর্ণ, মিসেস দলপতি সোহিনী, মিস্টার দলপতি অর্ণব, অন্য দম্পতি পৃথ্বীরাজ এবং সুমিতা। গল্পের সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি শুভদীপ। এমনই ভিন্ন ভিন্ন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল গল্পের তরীকে। আর গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন অবশ্যই। আজকের মতো বিদায়। আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে।